আসতে গিয়ে সামনে পড়ে গেল ভাবি। ভাবি আমাকে খেয়াল করেনি। কাপড় ঠিক করতে গিয়ে সবকিছু আমার চোখে পড়ে যায়। ভাবি চিৎকার দিয়ে ওঠে আর আমি ভাবির সবকিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আমি অনেকদিন পর খালাদের বাড়িতে বেড়াতে আসলাম। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল খালাতো বোন ইভা। ইভা আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, আসতে এত দেরি করলে কেন? আমি বললাম, আমার কি পাকনা আছে উড়ে উড়ে চলে আসবো? ইভা বলল, প্রেমে পড়লে পাকনাও গজাতে হয়। আমি বললাম, খালা আম্মা অথবা খালু শুনলে আমার আশা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি খালাদের বাড়িতে বেড়াতে এসেছি, এটাই উদ্দেশ্য। আজ কিছুদিন যাবত মোবাইলে কথা বলতে বলতে আমি আমার খালাতো বোনের প্রেমে পড়ে গেলাম। ড্রয়িং রুমে আসতেই লক্ষ্য করলাম খালু আর খালাম্মা বসে কথা বলছে। আমাকে দেখে খালাম্মা বলল, কিরে মুন্না তুই হঠাৎ? আমি বললাম, খালার বাড়িতে বেড়াতে আসবো, খবর দিয়ে আসতে হবে নাকি? খালাম্মা বলল, ওভাবে বলছিস কেন? তোর মাও তো আমাকে কিছু বলেনি। আমি তোমাদেরকে সারপ্রাইজ দেবার জন্য মাকে নিষেধ করেছি। খালু বলল, তোর বাবার খবর কি? বাবা ভালো আছেন খালু। তুমি আর তোমার মা তাও মাঝে মধ্যে আসো। তোমার বাবা তো সহজে আসে না, বাবা ব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে, তাই আসতে পারে না। খালাম্মা বলল, হয়েছে, এসেছে যখন পরে কথা বলা যাবে। যা ইভা, তোর ভাবিকে বল মুন্নাকে খাবার দিতে। খালাম্মার কথা শুনে ইভা বলল, এসো মুন্নাদা। বলে ইভা আমার থেকে ব্যাগটা নিয়ে ড্রয়িং রুম থেকে চলে আসলো। আমিও তার পেছন পেছন আসলাম। ড্রয়িং রুম থেকে বের হতেই আমি ইভাকে জড়িয়ে ধরে বললাম, এখনো মুন্নাদা বলবে? ইভা বলল, তাহলে কি বলবো? মুন্না, শুধু ইভার মুন্না। আমার কথা শুনে ইভা আমার চোখে চোখ রেখে বলল, কখন থেকে আমার হলে? গত ঈদে খালাম্মাকে নিয়ে যখন আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলে তখন থেকেই মনে মনে ভাবলাম, এত সুন্দর খালাতো বোন যার আছে তার আর বাহিরে মেয়ে দেখে লাভ কি? খালাতো বোনই ভালো। হয়েছে বাবা, এখন ছাড়ো, বড় ভাবে এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বললাম, বাবু ভাই কই? সে তো অফিস থেকে এখনো আসেনি। আর সাইফুল? সে মনে হয় তার রুমে ঘুমোচ্ছে। তারপর আমরা দুজন সাইফুলের রুমের দিকে গেলাম। সাইফুলের রুমে গিয়ে দেখলাম সাইফুল কোথায় যেন যাবার জন্য রেডি হচ্ছিল। আমাকে দেখে বলল, কি রে তুই কখন এলি? আমি বললাম, এই তো একটু আগে। তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে। ইভা বলল, মুন্না তুমি কথা বলো, আমি ভাবিকে বলি তোমার খাবার রেডি করতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ইভার মুখে আমাকে মুন্না ডাক শুনে সাইফুল বলল, এই ভা দাঁড়া, তুই ওকে কি বললি? ইভা বলল, আমি আবার কি বললাম? তুই ওর নাম ধরে ডাকলি কেন? তুই জানিস মুন্না আমার 6 মাসের বড়। যেখানে আমার ওকে দাদা বলার দরকার সেখানে তুই তার নাম ধরে বলছিস? ইভা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, আমাদের ডালমে কুচ কালা হে, তুই কিভাবে বুঝবি? ইভা বলল, ভুল হয়েছে, ঠিক আছে মুন্নাদা, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হন, আমি ভাবিকে বলছি আপনার খাবার দিতে। বলে ইভা চলে গেল। সাইফুল বলল, তুই কি আমার সাথে বের হবি? আমি বললাম, না রে, জার্নি করে এসেছি তো তাই একটু রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, রাতে ঘুমোতে ঘুমোতে কথা বলবো। বলেই সাইফুল চলে গেল। ইভা ভাবির রুমে গিয়ে দেখলো ভাবি মেকআপ করছে। ইভা এসে বলল, ভাবি তুমি এ সময় মেকআপ করে কোথায় যাচ্ছ? ভাবি ইভার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, মেকআপ করলে কোথাও যেতে হয় নাকি? আমি তো জানি কোথাও গেলে মেকআপ করে, তুমি ঘরের ভেতর মেকআপ করছো? তোর ভাইয়ের কারণে এখন থেকে চিন্তা করছি সবসময় মেকআপ করব। আমার ভাই আবার তোমার কি করলো? তোর ভাই আমার মতো সুন্দরী বউ ঘরে রেখে পরনারীর দিকে চোখ দেয়। হয়েছে ভাবি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তুমি তাড়াতাড়ি মুন্নার জন্য খাবার রেডি করো। মুন্নাটা কে রে? সে কি, তুমি ওর কথা ভুলে গেলে? মনে পড়ছে না? বল না, আমার বড় খালার মেজো ছেলে মুন্না। ও না তোর বয়সে বড়? ইভা অবাক হয়ে বলল, হ্যাঁ, সমস্যা কোথায়? তুই তার নাম ধরে ডাকা শুরু করলি কবে থেকে? হয়েছে বাবা, নাম ধরে আর ডাকবো না, এখন থেকে মুন্নাদা মুন্নাদা করে মুখে ফেনা তুলবো। বলে ইভা চলে গেল। রাতের বেলা যথারীতি আমরা সবাই খেতে বসলাম। আমার বড় খালার ছেলে বাবু ভাই আমাকে জিজ্ঞাসা করলো, কিরে মুন্না, গতবার তোর ভাবির বার্থডেতে তোকে এত করে আসতে বললাম, আসলি না, আজ হঠাৎ আসলি? আমি বললাম, হঠাৎ করে খালার জন্য মন কেঁদে উঠলো, তাই চলে আসলাম। আমার খালা আম্মা বলল, তোর তো তাও আমার জন্য মন কাঁদে, কিন্তু আমার 2 ছেলের কারোই আমার প্রতি খেয়াল নেই। সাইফুল বলল, মা আর কিভাবে তোমার সেবা করলে তোমার এই আক্ষেপটা যাবে? খালা আম্মা বলল, আক্ষেপ কি শুধু তোদের উপর? তোর বাবাও কি কখনো আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে? খালু বলল, খাবার টেবিলে বসে এত কথা বলা ভালো না। বড় ভাবি বলল, কেন বাবা, খাবার টেবিলে বসে কথা বললে সমস্যা কোথায়? তোমরা হয়তো জানো না বৌমা, নামাজ যেমন একটা ইবাদত, ঘুম খাবার এগুলোও এক একটা ইবাদত। আমরা সবাই চুপসে গেলাম, যে যার মতো খাওয়া শুরু করলাম। খালার বাড়িতে বেড়াতে এসেছি আজকে 2 দিন। এখানে আমার বরাবরই একটা সমস্যা হয়, আমি স্মোকার, বাট আমার খালাতো ভাইরা কেউ ধূমপান করে না। আমি সাইফুলের রুমে বসে একটা সিগারেট ধরাতে যাব, এমন সময় সাইফুল এসে বলল, এই মুন্না, এই রুমে সিগারেট ধরাবি না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তুই সিগারেট টানলে অন্য কোথাও গিয়ে টান। আমি বললাম, এজন্যই তো তোদেরকে আমার পুরুষ মনে হয় না। আরে বেটা, পুরুষ হলে সিগারেট টানতে হয়, যে জিনিস শরীরের ক্ষতি করে সে জিনিস টেনে আমি পুরুষত্বের প্রমাণ দিতে চাই না, তুই দয়া করে এখান থেকে যা। আমি আর কথা না বাড়িয়ে তার রুম থেকে বের হয়ে গেলাম। ড্রয়িং রুমে এসে ভাবতে লাগলাম কোথায় গিয়ে সিগারেটটা টানবো। বাথরুমে গিয়ে টানলেও বাথরুমের মধ্যে গন্ধটা থেকে যায়। অনেকেই বাথরুমে ধূমপান করে, বাট আমি পারি না, কারণ কেমন জানি একটা নোংরা সিচুয়েশন মনে হয়। শেষে মনে পড়লো ভাবির রুমের ভেতর দিয়ে একটা বেলকনি আছে, যে বেলকনিতে সচরাচর কেউ যায় না। এই বাসার কেউ জানে না যে আমি ধূমপান করি, একমাত্র ভাবিই জানে। তাই ভাবির রুমের ওপাশে গিয়ে বেলকনিতে গিয়ে সিগারেট টানলেও কোনো সমস্যা হবে না। যাই, ওখানে গিয়ে সিগারেটটা টেনে আসি। আমি জোনাকি ভাবিদের বেলকনির দিকে চলে গেলাম। আমি বেলকনিতে এসে একটা সিগারেট ধরালাম আর মনে মনে ইভার কথা ভাবতে লাগলাম। সত্যি আমার খালাতো বোনটা অনেক ডাঙ্গর হয়েছে, ওকে দেখলেই মনটা ভালো
হয়ে যায়। মনে মনে ভাবছি আর সিগারেট টানছি। সিগারেটটা কেন জানি ভালো লাগছে না, তাই ফেলে দিলাম। যাই একটু ইভাকে দেখে আসি বলেই আমি বেলকনি থেকে বের হয়ে ভাবির রুমের দিকে আসলাম। এদিকে ভাবি গোসল করে বাথরুম থেকে বের হয়ে আসলো। ভাবি জানে না যে আমি তার বেলকনিতে সিগারেট টানতে এসেছি। ভাবি রুমে এসে কাপড় ঠিক করছিল। এমন সময় আমার সিগারেট টানা শেষ করে বেলকনি থেকে আসতে গিয়ে সামনে পড়ে গেল ভাবি। ভাবি আমাকে খেয়াল করেনি। কাপড় ঠিক করতে গিয়ে সবকিছু আমার চোখে পড়ে যায়। ভাবি চিৎকার দিয়ে ওঠে আর আমি ভাবির সবকিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলি। ফ্লোরে লুটিয়ে পড়লাম। ভাবি এখন কি করবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এখন যদি কাউকে ডাকে তাহলে নেহায়েত সবাই মাইন্ড করবে। তাই ভাবি তাড়াতাড়ি করে নিজের শাড়ি, পেটিকোট, ব্লাউজ সব পরে ফেললো। তারপর আমার কাছে এসে দেখে তখনও আমি সেন্সলেস। তারপর ভাবি আমার নাকের উপর হাত রাখলো, দেখলো আমার নিঃশ্বাস আছে। তাড়াতাড়ি ওয়াইড্রোপের উপর থেকে পানির জগ নিয়ে আমার চোখে মুখে ছিটাতে লাগলো। কিছুক্ষণ পর আমি জ্ঞান ফিরে পেলাম। জ্ঞান ফিরে আবার ভাবির মুখের দিকে তাকাতে গিয়ে আমি আবারও সেন্সলেস হয়ে গেলাম। জোনাকি ভাবি বলল, এ কি হলো মুন্না, আমাকে দেখে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছ কেন? আবারও নাকে মুখে পানি ছেটাতে লাগলো। একটু পর আমার হুঁশ ফিরে এলো। ভাবি আমার হাত চেপে ধরে বলল, ভাই আর সেন্সলেস হলো না, আগে বলো তুমি আমাকে দেখে কেন বারবার মূর্ছা যাচ্ছ? আমি তখন আমতা আমতা গলায় বললাম, ভাবি আপনাকে দেখে সেন্সলেস হচ্ছি না, তবে আপনার যা কিছু দেখেছি ওটা চোখে ভাসলেই আমি সেন্সলেস হয়ে যাচ্ছি। বলে ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি রুম থেকে বের হয়ে যেতে লাগলাম। দরজার সামনে আসতেই সামনে পড়লো আমার খালাতো বোন ইভা। যদি আরো ক্লিয়ার করে বলি, যার প্রেমের টানে আমি এ বাসায় এসেছি, আমার প্রেমিকা ইভা। ইভা তখন ভাবির রুমের দিকে যাচ্ছিল। আমাকে দরজা খুলে বের হতে দেখে ইভা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার চোখে মুখে পানি, পণ্যের কাপড়েও পানির ভেজা ভেজা দাগ। ইভা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু না বলে মাথা নিচু করে ওকে পাশ কেটে চলে গেলাম। ইভা রুমের ভিতরে দেখলো জোনাকি ভাবি ফ্লোরে বসে একা একা হাসছে। ইভার সন্দেহ ঘনীভূত হতে লাগলো, কারণ ইভা দেখেছিল আমার গেঞ্জি ভেজা, সারা গায়ে জল ছেটানো। এদিকে দেখা যাচ্ছে ভাবিও গোসল করা, আবার ফ্লোরে বসে হাসছে। বিষয়টা ইভার সন্দেহ হতে লাগলো। ইভা এই মুহূর্তে কি করবে? তাহলে কি তার ভালোবাসার মানুষের সাথে তার জোনাকি ভাবির গোপন সম্পর্ক রয়েছে? মুন্না কি তার জন্য এ বাসায় না এসে ভাবির জন্য এখানে আসে? না না, নানা ধরনের টেনশনে ইভা চিন্তায় পড়ে গেল। এমন সময় জোনাকি ভাবি ইভাকে খেয়াল করলো। বসা থেকে উঠে ইভাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে ঘুরছে। এক পর্যায়ে ইভা ভাবিকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে হাসছো কেন? ভাবি বলল, কি জন্য হাসছি সেটা বলা যাবে না, তবে আমি আজকে বুঝতে পেরেছি আমি কতটা সুন্দর। ইভার মাথা আরো ঘুরতে লাগলো। ইভা বলল, অনেক হয়েছে, তোমাকে মা ডাকছে। বলে ইভা চলে গেল। ইভা নিজের রুমে এসে খাটের উপরে পড়ে কাঁদতে লাগলো। সে মুন্নাকে অনেক ভালোবাসে। ইভা এতদিন জেনে এসেছে মুন্না চরিত্রবান পুরুষ, সে ইভাকে ছাড়া কাউকে বোঝে না। এমনকি অনেকবার রুমে একা পাওয়ার পরেও সে কখনো ইভার বডিও টাচ করেনি। সেই মুন্না আজ কিভাবে ভাবির সাথে সব করতে পারলো? ইভা কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ড্রয়িং রুমে বসা ছিল মমিন সাহেব ও ইমা বেগম। ইমা বেগম মমিন সাহেবকে পানের বাটা থেকে পান বানিয়ে দিচ্ছিল। এমন সময় সেখানে আসলো জোনাকি ভাবি। ভাবি এসে শাশুড়িকে জিজ্ঞাসা করলো, মা আপনি নাকি আমাকে ডেকেছেন? আমার খালা আম্মা বলল, হ্যাঁ, আমার বোনের ছেলেটা অনেকদিন পর বেড়াতে এসেছে। ফ্রিজে কি কি আছে? ভাবি বলল, কয়েক টুকরো রুই মাছ আর কিছু ফার্মের মুরগির মাংস আছে। আমার খালা আম্মা বলল, গরুর মাংস নেই? পাশে বসা খালু বলল, গরুর মাংস থাকবে কোথা থেকে? গত সপ্তাহে তো তোমার ছোট ভাই মোর্শেদ এসেছিল, তাকে দুদিন ধরে নাক ডুবিয়ে খাইয়েছ। এরপর যাওয়ার সময় আরো 2 কেজি মাংস তার ব্যাগে ঢুকিয়ে দিয়েছ। সাথে সাথে খালাম্মা রেগে গিয়ে বলল, দেখো আমার ভাই মোর্শেদকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। আমার ভাই এবং ভাইয়ের বউয়েরা সারা বছর মিলে 2-1 দিনের বেশি থাকে না। তোমার বোন ফাহিমেলে যে সারা মাস পড়ে থাকে তখন তো আমি কিছু বলি না। এমন সময় ভাবি বলল, মা আপনারা হয়তো বা ভুলে যাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে আছি। আমার খালাম্মা বলল, আর বলো না বৌমা, তোমার শ্বশুরকে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। তোমার শ্বশুরের সংসারে এসে আমার স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিতে হয়েছে। আমার খালু বলল, আমাকে বিয়ে না করলে মনে হয় কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে তোমার বিয়ে হতো। আমার খালা আরো রেগে গিয়ে বলল, চুপ, কোনো কথা বলবে না। ছেলের বউ একটা দাঁড়িয়ে আছে, তার সামনে কি বলতে কি বলবে হুঁশ থাকে না। ভাবি বলল, মা এখন রাতে কি রান্না করব বলুন। খালা আম্মা এবার কিছুটা সংযত হয়ে বলল, তুমি গিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করে দেখো ও কি গরুর মাংস খাবে নাকি ভালো কোনো মাছ আনাবো। ও যেটা খেতে চায় সেটা জেনে বাবুকে ফোন করো, সে যেন অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসে। ওই ঘটনার পর ভাবি আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই ভাবি আমার খালা আম্মাকে বলল, মা আপনি একটু মুন্না ভাইকে ডেকে জিজ্ঞাসা করে দেখেন না উনি কি খাবে। খালা আম্মা বলল, তুমি জিজ্ঞাসা করলে সমস্যা কি? আসলে ভাবি কিভাবে বিষয়টা খালা আম্মার কাছে বলে তাই নিরুপায় হয়ে ইভাকে দিয়ে বলানোর জন্য ইভার রুমের দিকে গেল। ইভা তখনও খাটের উপর শুয়ে শুয়ে কাঁদছিল, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। জোনাকি ভাবি এসে ওর পিঠে হাত দিতেই ও চমকে উঠল। ভাবিকে দেখে ওর মাথাটা আরো গরম হয়ে গেল। কি ব্যাপার ভাবি, তুমি এখানে কেন এসেছো? ভাবি বলল, ও মা আমি তোর রুমে আসলে সমস্যার কি আছে? সমস্যা নেই, তবুও হুট করে কেন আসবে? আমিও মেয়ে, তুইও মেয়ে, মেয়ে মানুষের রুমে মেয়ে মানুষ আসতে অনুমতি নিয়ে আসতে হবে নাকি? ভাবির সাথে বেশি কথা বলতে ওর ভালো লাগছে না, তাই ইভা বলল, কি জন্য এসেছো সেটা বলো। ভাবি বলল, শোন না, মা
বলেছে মুন্নাকে জিজ্ঞাসা করে দেখতে সে রাতে কি খেতে চায়, গরুর মাংস না ভালো কোনো মাছ খাবে। ইভা বলল, সব শক্তি যখন অপচয় করে ফেলেছে তখন গরুর মাংসই খাওয়াও। ভাবি অবাক হয়ে বলল, সব শক্তি অপচয় করে ফেলেছে মানে? যে বুঝেও না বোঝার ভান করে তাকে বুঝাই কি করে? আমি এত পেঁচাল মার্কা কথা বুঝি না, তুই একটু গিয়ে মুন্না ভাইকে জিজ্ঞাসা করে দেখ না। আমি পারবো না, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। আমার না ওর সামনে যেতে লজ্জা লাগছে। কথাটা শুনে ইভার মাথা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, দুজন মিলে আজ যা কাজ করেছো তাতে তো লজ্জা লাগারই কথা। ইভার তখন ইচ্ছা করছিল একটা কিছু দিয়ে ভাবির মাথায় বাড়ি দিতে। মুন্না না হয় ছেলে মানুষ, ছেলেরা ভুমরার মতো, যে ফুল পায় সেই ফুলেই বসতে চায়, কিন্তু ভাবির জন্য তো ভাইয়া রয়েছে। আমার বড় ভাই কি ভাবির মনের জ্বালা দেহের জ্বালা মেটাতে পারে না? ভাবি বলল, কিরে কেঁদে কেঁদে কি ভাবছিস? জানা মুন্নাকে জিজ্ঞাসা করে দেখ না। আমার মন ভালো নেই, আমি পারবো না, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। বলে ইভা উঠে রুম থেকে বের হয়ে গেল। আমরা সবাই খেতে বসছিলাম। যথারীতি বাবু ভাই আমাকে জিজ্ঞাসা করলো, মুন্না তুই এখন কিসে পড়িস? আমি বললাম, ভাইয়া আমি এবার MBA লাস্ট সেমিস্টারে আছি, রেজাল্ট ভালো করলে আমার অফিসে একটা সিভি জমা দিয়ে রাখিস, দেখি বড় স্যারকে সুপারিশ করে তোকে একটা ভালো পজিশন নিয়ে দিতে পারি কিনা। পাশে বসা সাইফুল বলল, তুমি শুধু ওর জন্য চাকরি খোঁজো, আমার জন্য কোনো চাকরি খুঁজতে হবে না। মা বলল, তুই কি লেখাপড়া করিস? আমার বোনের ছেলে তো সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তুই যদি ভালো রেজাল্ট করতি তাহলে তোর মামাকে বলে তোকে সিটি কর্পোরেশনের কোনো চাকরিতে ঢুকিয়ে দিতাম। মায়ের কথা শুনে সাইফুল বলল, মা তোমার ভাই সিটি কর্পোরেশনের সুপারভাইজারদের হেড, উনি নিশ্চয়ই সুপারিশের চাকরি ছাড়া আর কোনো ভালো চাকরি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন না। আমার খালাম্মা এবার রেগে গিয়ে বলল, তোরা বাপ ছেলেরা আমার ভাইদের সবসময় হেউ করে কথা বলিস। বলি তোর বাপের গোষ্ঠীর কে এমন জজ ব্যারিস্টার হয়েছে? একটা বাজারে ফার্মের মুরগির দোকান দিয়েছে, একটা মানুষের জমিনে পাওয়ার টিলার চালায়। আমার খালু বলল, তোমাদেরকে না একবার বলেছি খাবার টেবিলে বসে কথা না বলতে? খাবার সময় কথা বললে রহমতের ফেরেশতারা নারাজ হয়। সবাই চুপ হয়ে খেতে লাগলো। এমন সময় ইভা খেয়াল করে দেখে ভাবি মুন্নার প্লেটে একটা মাছের মাথা তুলে দিচ্ছে। মুন্না বলল, আর দিও না ভাবি, আমি আর খেতে পারবো না। ভাবি বলছে, না ভাই তোমার আরো বেশি করে খেতে হবে, তোমার অনেক বেশি শক্তির দরকার। ভাবির কথা শুনে ইভার মাথায় যেন 1000 ভোল্টেজের তারের শক লাগলো। সাথে সাথে সে বলে উঠল, মুন্নার শক্তি লাগবে কেন? ওর কি শক্তি কম আছে? ভাবি বলল, আরে বাবা লেখাপড়া করতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয়, আমি ক্লাস 8 পর্যন্ত পড়তে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার খালা বলে উঠল, বৌমা তুমি মুন্নাকে আরো দাও, এরা বাপ ছেলে মেয়ে কেউই আমার বাপের বাড়ির লোকের খাবার পছন্দ করে না। খালু বলল, তোমাদেরকে খাওয়ার সময় চুপ থাকতে বলেছিলাম। খালুর ধমক খেয়ে সবাই যে যার মতো চুপচাপ খেতে লাগলো। আর ইভা আমার দিকে একবার ভাবির দিকে একবার তাকিয়ে প্লেটে জল ঢেলে দিয়ে উঠে চলে গেল। খাওয়া দাওয়া করার পর আমি ছাদে দাঁড়িয়ে ধূমপান করছিলাম, কারণ আমার খালাদের ঘরে কেউ ধূমপান করে না, সেটা আমি আগেই বলেছি। বিশেষ করে সাইফুল মোটেও পছন্দ করে না, তাই ছাদে হেঁটে হেঁটে ধূমপান করছিলাম। আমি পেছন ফিরতেই দেখলাম আমার খালাতো বোন ইভা, যাকে ভালোবেসে খালাদের বাড়িতে আমি এসেছি, সেই ইভা দাঁড়িয়ে রাসেল ভাইপারের মতো ফোঁস করছে, যেন মনে হচ্ছে এখনই আমাকে ছোবল মেরে মেরে ফেলবে। আমি তাকে দেখে হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম। কাছে গিয়ে বললাম, ছোবল দিবে নাকি? ইভা বলল, জিওবাই বিষ থাকলে অনেক আগেই ছোবল দিয়ে তোমাদের দুজনকে শেষ করে ফেলতাম। আমাদের দুজনকে মানে? বুঝেও না বোঝার ভান করলে বোঝাতে পারবো না। তুমি না বলেছিলে আমাকে দেখার জন্য এ বাসায় এসেছো? আমি বললাম, ডেফিনেটলি তোমাকে দেখার জন্য এ বাসায় এসেছি, এক বিন্দু মিথ্যা কথা বলবে না। আমি তখন কণ্ঠে হাত দিয়ে বললাম, গড নোস আমি শুধু তোমাকে দেখার জন্য এ বাসায় এসেছি। ওয়েল আমাকে দেখার জন্য যখন এ বাসায় এসেছো আমাকে অনেক আগেই দেখা হয়ে গেছে, আমি চাই কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে। বলে ইভা চলে গেল। বিষয়টা আমার মাথায় কাজ করলো না, ইভা হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল কেন। আমি আরেকটা সিগারেট ধরালাম। রাতে আমি যখন সাইফুলের রুমে আসলাম ততক্ষণে সাইফুল ঘুমের রাজ্যে প্রবেশ করেছে। ভালোই হয়েছে, জেগে থাকলে বলতো মুখ ধুয়ে আয়, তোর মুখ দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে। আমি সাইফুল যেন টের না পায় তার মতো করে তার পাশে গিয়ে ঘুমালাম। বালিশে মাথা রাখার পর কেবলই আমার চোখে ভাসছে ভাবির সেই দৃশ্য, যে দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর নিজে নিজে বোকার মতো হাসছিলাম। ভাবিকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে আমার ঘুম চলে আসলো নিজেই টের পেলাম না। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি ভাবির খাটের উপর শুয়ে আছি। ঘুমানোর কারণে তার গায়ের পোশাকের ঠিক ঠিকানা নেই। ভাবিকে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল। এমন অবস্থায় যদি কোনো পুরুষ ভাবিকে দেখে সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না। এমনকি সানি লিওনের ক্যামেরাম্যান হলেও সেও ক্যামেরা ফেলে ভাবির উপর ঝাঁপিয়ে পড়বে। আমি এদিকে ওদিকে তাকিয়ে আস্তে আস্তে ভাবির খাটের উপর উঠতে লাগলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে কে যেন সোফার উপর দিয়ে আমার পা আটকে রেখেছে। আমি অনেক চেষ্টা করলাম খাটের উপর উঠে ভাবিকে জড়িয়ে ধরতে, কিন্তু কিছুতেই পা তুলতে পারছিলাম না। আমি পেছন ফিরে পায়ের দিকে তাকাতে গিয়ে দেখলাম ইভা আমার পা চেপে শক্ত করে ধরে আছে। আমি ইভাকে দেখে বললাম, বিশ্বাস করো আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, আমাকে তুমি মাফ করে দাও। বলে ইভার পা চেপে ধরলাম। ইভা বলল, ছাড় ছাড়। আমি কিছুতেই ছাড়ছি না। এক পর্যায়ে ইভা আমাকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। আমি খাট থেকে পড়ে গেলাম। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। সাইফুল আমাকে বলল, কি হয়েছে, তুই ঘুমের ঘরে আমার পা চেপে ধরলি কেন? আমি ভেবাচেকা খেয়ে গেলাম। সাইফুলকে বিষয়টা কিভাবে বলি? বললাম, আরে ও সব কিছু না, নিশ্চয়ই ঘুমের মধ্যে কোনো আজে বাজে স্বপ্ন দেখেছিস। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। সাইফুল কি বুঝতে পেরেছে আমি যে ভাবিকে নিয়ে বাজে স্বপ্ন দেখছি? সাইফুল বলল, কি হলো রে, কথা বলছিস না কেন? আমি তখন সাইফুলকে মিথ্যা
ইভা বললাম, আমি স্বপ্ন দেখলাম পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছি, যে প্রশ্নটা এসেছে ওটার আনসার আমি জানি না বলে আমি নকল করছিলাম। এমন সময় দেখলাম ম্যাজিস্ট্রেট এসে আমাকে ধরে ফেলেছে, বলছে আমাকে এক্সপেল করে দিবে। তাই নিরুপায় হয়ে আমি ম্যাজিস্ট্রেটের পা চেপে ধরলাম। সাইফুল বলল, সেই ম্যাজিস্ট্রেট কি আমি ছিলাম? আমি বললাম, তুই ম্যাজিস্ট্রেট না, যদি ম্যাজিস্ট্রেটের গাড়ির ড্রাইভারও হতে পারতি তাহলে অন্তত আমি গর্ব করে বলতে পারতাম আমার খালাতো ভাই ম্যাজিস্ট্রেটের গাড়ির ড্রাইভার। সাইফুল বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমো, আর সাবধান আমার থেকে দুহাত দূরে ঘুমোবি। আমি তখন কি আর করব, সুবোধ বালকের মতো খাটে উঠে তার পাশে শুয়ে গেলাম। পরদিন সকালবেলা আমি আমাদের বাড়িতে চলে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। ড্রয়িং রুমে আসতেই দেখলাম বাবু ভাই অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। ভাবি বাবু ভাইয়ের ব্যাগটা নিয়ে পাশে দাঁড়িয়েছিল। আমাকে আসতে দেখে ভাবি লজ্জায় ওখান থেকে চলে গেল। আমি ড্রয়িং রুমে আসতেই বাবু ভাই বলল, কি রে তুই চলে যাচ্ছিস নাকি? আমি বললাম, জি ভাইয়া, আজ আমার কলেজে জরুরি একটা অ্যাসাইনমেন্ট আছে, এখান থেকে গিয়ে আমাকে কলেজে অ্যাটেন্ড করতে হবে। বাবু ভাই বলল, গুড, পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ভালো করে লেখাপড়া কর, তারপর তোকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব। এরপর অনেক খোঁজাখুঁজি করে তোর জন্য সুন্দর দেখে টুকটুকে লাল একটা বউ এনে দিব। আমি বাবু ভাইকে কিভাবে বলি আমার সুন্দর টুকটুকে লাল বউ তো তোমাদের ঘরেই আছে, কিন্তু সে কি জন্য আমার উপর অভিমান করে আছে কিছুই বুঝলাম না। বাবু ভাই বলল, কি রে কি ভাবছিস? আমি বললাম, ও কিছু না। আচ্ছা ভাইয়া, খালাম্মার খালুজান কোথায়? বাবু ভাই বলল, ওনারা তো মর্নিং ওয়ার্ক করতে গেছে, বাবার ডায়াবেটিক্স ধরা পড়েছে তো তাই সকালবেলা পার্কে হাঁটার সময় মাকেও সাথে নিয়ে যায়। আমি বললাম, সাইফুলকে দেখছি না যে? সাইফুল তো ভোরে 4:45টার দিকে ফুটবল খেলতে মাঠে চলে যায়। ইভার কথা জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারলাম না, কারণ বাবু ভাই মাইন্ড করতে পারে। বাবু ভাই বলল, আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে চলে গেলাম, তুই নাস্তা করে বের হোস। বলেই বাবু ভাই চলে গেল। আমি নাস্তা সেরে বের হওয়ার সময় দরজার সামনে এসে ভাবির লজ্জা রাঙানো বধুর মতো ঘুমটা টেনে মুখ ঢেকে আমাকে বিদায় দিতে আসলো। আমার উৎসুক দৃষ্টি ইভাকে খুঁজছিল, কোথাও ইভাকে দেখলাম না। তখন ভাবি আমাকে বলল, কি ভাবছো ভাই? টানেলের কথা ভাবছি। কোন টানেল? গতকাল গোসল করে গায়ে কিছু না রেখে যে টানেল আপনি আমাকে দেখিয়েছিলেন সেই টানেল। ভাবিও সেই দৃশ্যের কথা মনে করতে লাগলেন। ওই দৃশ্যটার কথা মনে করে ভাবিও লজ্জায় মুখে আঁচল ঢেকে নিলেন। আমিও লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মুখ তুলে ভাবির দিকে তাকাতেই দেখলাম জোনাকি ভাবির পেছনে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে ইভা। ইভাকে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চলে যাওয়ার জন্য যখন সামনে পা বাড়ালাম তখন সামনে পড়লো খালাম্মা এবং খালু। খালাম্মা আমাকে দেখে বলল, কিরে মুন্না তুই কই যাচ্ছিস? আমি আমতা আমতা করে বললাম, খালাম্মা আমি বাড়ি চলে যাচ্ছি। আমার কথা শুনে খালাম্মা বলল, এসেছিস এখনো একটা সপ্তাহ হলো না, তার মধ্যে বাড়ি চলে যাবি? আমি ইভার দিকে তাকিয়ে দেখি ইভা তখনও ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। আমি এবার সাহস করে বললাম, না গিয়ে কি করব, আমি এখানে থাকলে অনেকের সমস্যা হচ্ছে। আমাকে ইঙ্গিত করে বলছে ঝাঁটিয়ে বিদায় করবে, তাই আমি অপমান হবার আগে চলে যাচ্ছি। খালাম্মা ইভার দিকে তাকিয়ে দেখলো তার হাতে ঝাড়ু। খালাম্মা বুঝতে পারলো ইভা আমাকে ঝাঁটিয়ে বিদায় করতে যাচ্ছে। সাথে সাথে খালাম্মা রেগে গিয়ে বলল, আমি জানি তো এই সংসারের কেউ চায় না আমার বাপের বাড়ির কেউ এসে দুদিন থাকুক। ওরা মনে করে আমার বাপের বাড়ির কেউ এসে এখানে থাকলে ওদের রাজভান্ডার শূন্য হয়ে যাবে। খালাম্মার এমন কথা শুনে খালু বলল, তোমার বাপের বাড়ির কাউকে তো আমরা কখনো অবহেলা বা অবজ্ঞা করিনি, আর তাছাড়া মুন্নাকে তো কেউ যেতে বলেছে বলে মনে হয় না, ও নিজে থেকেই চলে যাচ্ছে। সাথে সাথে আমার খালাম্মা বলল, তোমার চোখে কি সর্ষে ফুল পড়েছে? দেখছো না তোমার মেয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে? মায়ের কথা শুনে ইভা বলল, আমি তো ঝাড়ু নিয়েছিলাম রুম ঝাড়ু দেওয়ার জন্য, তোমার বোনের ছেলেকে ঝাঁটিয়ে বিদায় করতে আমার বয়েই গেল। বলে ইভা চলে গেল। খালাম্মা বলল, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোরা এই বাড়িতে আসবি, যাবি, খাবি, দেখি তোদের কে কি বলে। খালাম্মার কথা শুনে ভাবি বলল, হ্যাঁ ভাই তোমার যাওয়ার দরকার নেই, আর কটা দিন থেকে যাও। আমিও সুযোগ বুঝে ন্যাকামো করে বললাম, না না আমি চলে যাই, পরে না হয় আসবো। খালাম্মা আমার কাঁধ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, পরে যখন মন চায় তখন আসবি, এখন এসেছিস আর কটা দিন থেকে যা। বলেই এরকম জোর করে আমাকে ঘরে ঢুকিয়ে নিল। আমি ঘরে ঢুকে সাইফুলের রুমের দিকে যেতেই দেখলাম ইভা অভিমানী মুখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুখে ভেঙচি কেটে চলে গেল। আমি তার চলে যাওয়ার পানে এক নজর তাকিয়ে সাইফুলের রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে কাপড় পাল্টাচ্ছিলাম, এমন সময় দেখলাম সাইফুল ফুটবল খেলা শেষ করে রুমে এসেছে। আমাকে দেখে বলল, কিরে তুই না বলেছিলি আজকে চলে যাবি, যাসনি? চলে যেতে তো চেয়েছিলাম, কিন্তু খালাম্মা আর খালু যেতে দেয়নি। কেন? আমি চলে গেলে কি তোর উপকার হয়? কিছুটা উপকার হয়। কেন? কারণ তুই ঘুমের মধ্যে হাত পা নাড়িস, তাতে আমার ঘুমের প্রচুর সমস্যা হয়। তার চেয়ে বড় সমস্যা তুই ধূমপান করিস, আর এই ধূমপানের গন্ধ আমি একেবারে সহ্য করতে পারি না। দেখ আমি হচ্ছি তোদের বাড়িতে মেহমান, আর মেহমানকে নিয়ে আমাদের ইসলাম ধর্মে কি বলে জানিস? সাইফুল আমার কোনো কথার জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমিও বড় আলেমের মতো করে বলতে লাগলাম, মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আল্লাহ যাকে মেহমান হিসাবে পাঠান তার রিজিকও পাঠিয়ে দেন। তাদের ভাগ্যে আল্লাহ তাআলা সৃষ্টির আগেই এই রিজিক লিখে রেখেছেন। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে এবং তার হক আদায় করে। অথচ তোরা সেই মেহমানের হক আদায় করতে চাস না। আমার কথা শুনে সাইফুল বলল, ধূমপান বা নেশা নিয়ে ইসলামে কি বলে জানিস? আমিও তার মতো কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে আছি। সেও বড় আলেমের মতো করে আমাকে বলল, ধূমপান বা নেশা জাতীয় বস্তু অর্থাৎ মাদক গ্রহণ কিংবা সেবন করা যেমন হারাম, তেমনি এর ব্যবসা, এ কাজে সাহায্য এবং এ কাজের জন্য বাড়িঘর ও দোকান ভাড়া দেওয়া সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমি
এবার বললাম, আসলে আমি অতটুকু পড়িনি, তবে আস্তে আস্তে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করব। বলেই আমি এ রুম থেকে বের হয়ে গেলাম। ড্রয়িং রুমে এসে ইভাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ইভাকে পাচ্ছি না। আমি যখন খোঁজাখুঁজি করছিলাম এমন সময় আমার খালাম্মা এসে বলল, কিরে মুন্না, তুই কি খুঁজছিস? আমি ভাবা চাকা খেয়ে বললাম, না খালাম্মা, এমনি। বুঝেছি, তোর মনে হয় পকেটে টাকা পয়সা নেই। বলেই খালাম্মা আঁচলে গিট্টু দিয়ে রাখা দুটো 500 টাকার নোট বের করে আমার হাতে দিল আর বলল, টাকা পয়সা লাগলে বলিস, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তো তোর মায়ের মতো। বলেই উনি চলে গেলেন। আমি মনে মনে ভাবলাম, এজন্যই বুঝি মুরব্বীরা বলে মায়ের বোন খালা মায়ের মতোই ভালা, শাশুড়ি হিসাবেও চমৎকার হবেন। কিন্তু আমার তো টাকার দরকার নেই, আমার দরকার ইভাকে। তাই তাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখি ভাবি রান্নাবান্নার কাজ করছে। আমাকে দেখে ভাবি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোমার কিছু লাগবে? ভাবি যখন নাদুস নাদুস ভাবে কথাগুলো বলছিল তখন আমার বলতে ইচ্ছা করছিল, কিছু নয়, তোমার ননদকে লাগবে, কিন্তু সেটা আমি লজ্জায় বলতে পারলাম না। আমি কিছু না বলে যখন ভাবির দিকে তাকিয়েছিলাম, ভাবি লাজুক লাজুক ভাবে আমায় বলল, ওভাবে তাকিও না, আমার লজ্জা করে। ওনার কথা শুনে আমার হাসি পেল, তাই আমি ঠোঁটের কোণে একটু হেসে বললাম, লজ্জা পাবার কিছু নেই, আপনার সাথে আমার যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর ভাবি আবারও লজ্জায় রাঙা হয়ে বলল, তুমি কি সব দেখে ফেলেছিলে? এবার আমি লজ্জা পেয়ে গেলাম। ভাবি, ওটা আর মনে করিয়ে দিও না, তাহলে আমি আবারও সেন্সলেস হয়ে যাব। সাথে সাথে ভাবি বলল, না না, দোহাই তোমার, আর সেন্সলেস হয়েও না। আচ্ছা ভাবি, ইভা কোথায়? ইভার কথা বলাতে ভাবি এবার কিছুটা স্বাভাবিক হয়ে বলল, সেটা পরে বলছি। আচ্ছা, তোমার আর ইভার মধ্যে কি কিছু চলছে? ভাবির প্রশ্ন শুনে আমি ঘাবড়ে গেলাম। ভাবি কি কিছু টের পেয়েছে? কি ভাবছো? দেখো ভাই, স্বাভাবিক মানুষের চোখ দুটো থাকলেও নারীদের চোখ থাকে 3টা। ওই চক্ষু দিয়ে একজন নারী সবকিছু বুঝতে পারে। আমার কেমন জানি মনে হচ্ছে তোমার আর ইভার ভিতরে ইটিস পিটিস কিছু চলছে। আমি ভাবিকে বুঝতে না দিয়ে বললাম, না ভাবি, তেমন কিছু চলছে না, আর কিছু চললেও সেটা তো তোমাকেই বলতে হবে, কারণ তুমি হচ্ছ আমাদের বড় ভাবি। এখন বলো না ইভা কোথায়? সে তো পড়তে বসেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলেই আমি ইভার রিডিং রুমের দিকে চলে গেলাম। এবার রিডিং রুমে এসে দেখলাম ইভা পড়ছে। আমাকে এক নজর দেখে সে আবার পড়ায় মনোনিবেশ করলো। আমি গিয়ে তার পাশের চেয়ারে বসলাম। বুঝতে পারলাম সে কিছুটা বিব্রত বোধ করছে। আমি নির্লজ্জের মতো বললাম, আমি থেকে গেলাম তা দেখে তুমি খুশি হওনি? সে কোনো উত্তর না দিয়ে আরো বড় বড় করে পড়ছে। কি হলো, আমার সাথে কি কথা বলবে না বলে শপথ করেছো? এবারও কোনো উত্তর দিল না। আমি সাথে সাথে তার থেকে বইটা কেড়ে নিলাম আর বললাম, আমি নিজের পড়ালেখা বাদ দিয়ে তোমাদের এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য, আর তুমি কিনা আমাকে সময় না দিয়ে এভাবে অ্যাভয়েড করছো। এবার সে কিছুটা রাগান্বিত হয়ে বলল, আমাকে দেখার জন্য এসেছো নাকি ভাবির সঙ্গে রঙ্গলীলা করার জন্য এসেছো? ওর মুখে ভাবির কথা শুনে আমি অবাক হলাম। তাকে প্রশ্ন করলাম, আমাদের দুজনের ভেতরে ভাবি আসলো কোথা থেকে? আমি কিছু বুঝি না মনে করেছো? তুমি কি বুঝেছো? আমি ওসব কথা বলতে চাই না, আমার এখন পড়ার সময়, আমি পড়ছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। না, আগে তোমাকে বলতে হবে আমাদের সম্পর্কের ভেতর ভাবি আসলো কোথা থেকে। এবার সে আমার চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আমার সাথে প্রেমের অভিনয় করে তলে তলে তুমি ভাবির সাথে সম্পর্ক তৈরি করেছো, সেটা আমি বুঝে গেছি। ছি ভাবছি, এমন একটা কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার যদি লজ্জা থাকতো তাহলে সেদিন দুপুরে ভাবির রুমে রঙ্গলীলা করে আমার সামনে দিয়ে বের হতে না। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এতক্ষণে আমি বুঝতে পারলাম ইভা কেন আমার উপর রাগ করেছে। আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই আমার কথা বোঝার চেষ্টা করলো না। মেয়েরা এমনই হয়, যেটা সন্দেহ করে সেটা ছাড়া অন্যটা বুঝতে চায় না। তাই আমার হাজার প্রচেষ্টা বৃথা করে দিয়ে সে বলল, আমার এখন গোসল করার সময় হয়েছে, আমি গোসল করব। বলে ইভা রিডিং রুম থেকে বের হয়ে গেল। আমিও অবাক হয়ে বসে বসে ভাবছি, ওর এই ভুল সন্দেহটা ভাঙাবো কিভাবে। এই মুহূর্তে টেনশনটা বেড়ে গেল, আর টেনশন বাড়লে আমার ধূমপান করতে ইচ্ছা করে। তাই ধূমপান করার জন্য আবারও ভাবিদের বেলকনির দিকে যাওয়ার জন্য উঠে গেলাম। ভাবির রুমের বেলকনির দিকে যাওয়ার জন্য যখন ভাবির রুমের দরজার সামনে আসতে গেলাম, তখন দেখলাম ভাবির রুম থেকে গোসলের কাপড় চোপড় নিয়ে ইভা যাচ্ছে। আমাকে ভাবির রুমের দিকে যেতে দেখে ইভা খোঁচা দিয়ে বলল, যাও যাও, আমি তো গোসল করতে ঢুকছি, ভাবি রুমে একা আছে, গিয়ে আবারও রঙ্গলীলা করো। বলে ইভা চলে গেল। আমি থমকে দাঁড়ালাম। আর বোধহয় ভাবির রুমের বেলকনিতে সিগারেট টানা যাবে না। যেহেতু ইভা একবার সন্দেহ করেছে, ওর সন্দেহটা দূর না হওয়া পর্যন্ত ভাবির রুমের দিকে যাওয়া যাবে না। তাই সাইফুলের রুমের দিকে চলে আসলাম। সাইফুলের রুমে এসে দেখি সাইফুল নেই। তাই খাটের উপর বসলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরালাম। কয়েকটা টান দিতেই আর ভালো লাগছে না। মনে মনে ভাবলাম, ইভা গোসল করছে, যাই ওর বাথরুমের সামনে গিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করি, তাতে যদি ওর অভিমানটা ভাঙে। আশা করি কিছুক্ষণ দুষ্টুমি করলে ওর অভিমানটা ভাঙবে। তাই সিগারেটটা ফেলে দিয়ে ওর বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের সামনে আসতে ভেতর থেকে বাথটবের পানি পড়ার শব্দ শুনলাম। দুষ্টুমি পরে করব, আগে ভেজা শরীর ওকে কেমন লাগে একটু দেখি। যেমন ভাবনা তেমন কাজ। এদিক ওদিক তাকিয়ে যখনই বাথরুমের দরজা দিয়ে উকি দিতে যাব, তখনই দেখলাম কেউ একজন আমার কাঁধে হাত রেখে টেনে ধরেছে। আমি চমকে উঠলাম। যখনই ঘাড় ঘুরিয়ে দেখলাম, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইভা আমাকে আটকে দিয়েছে। ইভা বলল, ভাবির সাথে রঙ্গলীলা করে স্বাদ মেটেনি, এখন এসেছো ওনার গোসল দেখার জন্য? ছি ছি ছি, তোমার যে এত অধঃপতন হয়েছে সেটা আমি জানতাম না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি বলেছিলে এখন তুমি গোসল করবে, তাই আমি তোমার সাথে একটু দুষ্টামি করার জন্য বাথরুমের ফুটো দিয়ে উকি দিচ্ছিলাম। মিথ্যা বলার জায়গা পাও না। তুমি আমার গোসল দেখার জন্য নয়, ভাবির গোসল দেখার জন্য বাথরুমের ফুটো দিয়ে উকি দিচ্ছিলে। আমি আবারও
কণ্ঠে হাত দিয়ে শপথ করে বললাম, বিশ্বাস করো ইভা, সত্যি বলছি, তুমি মনে করে বাথরুমের ফুটো দিয়ে উকি দিচ্ছিলাম। আর এখানে ভাবি আসবে কোথা থেকে? উকি দিয়ে দেখো তো ওখানে কে। ইভার অনুমতি পেয়ে আমি বাথরুমের ফুটো দিয়ে উকি দিলাম। দেখলাম সত্যি সত্যি ভাবি গোসল করছে। ভাবলাম এসব কি মিরাক্কেল আমার সাথে ঘটে। আমি তখনও ফুটো দিয়ে ভাবির গোসল দেখছিলাম। আমার এমন অবস্থা দেখে ইভা বলল, দেখে মজা পাচ্ছ মনে হয়? সাথে সাথে আমি চোখ ফিরিয়ে ইভার দিকে তাকিয়ে বললাম, সত্যি আমি জানতাম না ভাবি বাথরুমে গোসল করছে। তুমি জানতে ভাবি বাথরুমে গোসল করছে, তবে এটা জানতে না এই বাথরুমে যে আমি গোসল করতে আসবো। তুমি ভেবেছিলে আমি আমার বাথরুমে গোসল করব, আর এই সুযোগে তুমি এই বাথরুমে এসে ভাবির গোসল দেখবে। আমি ভেবে পাচ্ছিলাম না কিভাবে ওর ভুল ধারণা ভাঙাবো। এমন সময় দেখলাম খালাম্মা এসে বলছে, কিরে মুন্না, ইভা নিশ্চয়ই তোর সাথে ঝগড়া করছে। তুইও কিন্তু ছেড়ে কথা বলবি না। তুই আমার বাপের বাড়ির লোক, এটা তোর খালার বাড়ি, তোর অধিকারের বিন্দু পরিমাণ ছাড় দিবি না। খালাম্মা আছে সারাক্ষণ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পক্ষপাতিত্ব নিয়ে। আমিও সুযোগটা নিয়ে বললাম, তোমার মেয়ে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। সাথে সাথে ইভা বলল, এই মিস্টার, কথা সাবধানে বলবেন। ইভা ঝগড়া করলেও রুচিশীল মানুষের সাথে ঝগড়া করে। আপনার মতো মানুষের সাথে ঝগড়া থাক, মুখোমুখি হতেও ইভার রুচিতে বাঁধে। সাথে সাথে খালাম্মা বলল, আমার বোনের ছেলেকে হেও করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোর বাবা তোকে শিখিয়ে দিয়েছে। এই লোকটার সাথে সংসার করে আমার জীবনটা একেবারে ছারখার হয়ে গেছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন খালু। উনি এসেই বললেন, কি বলছো তুমি? আমার সাথে সংসার করে তোমার জীবন ছারখার হয়ে গেছে নাকি আমার জীবনটা ধ্বংস হয়েছে? খালাম্মা বলল, কথাবার্তা সাবধানে বলবে। সকালবেলায় তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করার কোনো মন মানসিকতা আমার নেই। খালু বলল, আমি ড্রয়িং রুমে বসে বসে সব শুনেছি, তুমি আমার ব্যাপারে কি বলছো? এমন সময় দেখলাম ভাবি গোসল সেরে বাথরুম থেকে বের হয়েছে। ভাবিকে বাথরুম থেকে বের হতে দেখেই ইভা গোসল করতে ঢুকে গেল। আমিও সুযোগ বুঝে কেটে পড়লাম। আর এদিকে খালাম্মা আর খালু ঝগড়া করেই চলেছে। দুপুরবেলা সবাই খেতে বসেছে। খালু, খালাম্মা, খালাতো ভাই সাইফুল ও ইভা খেতে বসেছে। ভাবি ভাতের প্লেট রেডি করে দিচ্ছিল, সেটা আমি জানতাম না। আমি সাইফুলের রুমে শুয়েছিলাম। খালাম্মা বলল, সবাইকে দেখছি কিন্তু মুন্নাকে দেখছি না কেন? সাইফুল বলল, তোমার বোনের ছেলে নাক ডেকে ঘুমোচ্ছে। খালাম্মা বলল, এমন অবেলায় ঘুমোচ্ছে কেন? খালু বলল, ওর এখানে খাওয়া আর ঘুম ছাড়া কাজ কি আছে? সাথে সাথে খালাম্মা বলল, ও এসেছে বেড়াতে, ওকে আমার বাড়িতে কাজ করতে এসেছে। আমি কি কাজ করার কথা বলেছি? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। এমন সময় ভাবি শ্বশুর শাশুড়িকে থামিয়ে দিয়ে বলল, মনে হয় শরীর খারাপ করেছে, তাই একটু ঘুমোচ্ছে। জোনাকি ভাবির মুখে এমন কথা শুনে ইভা মাইন্ড করে ফেললো। সে মনে মনে ভাবলো, ইদানিং দেখছি ভাবি মুন্নার শরীর নিয়েও ভাবে। ঢং দেখে আর বাঁচি না। কোন অলক্ষণে যে এরকম একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে সম্পর্ক করলাম, ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাচ্ছে। খালাম্মা বলল, সাইফুল তুই একটু মুন্নাকে ডেকে আন। সাইফুল বলল, আমি পারবো না, অন্য কাউকে পাঠাও। খালাম্মা এবার ইভার উদ্দেশ্যে বলল, ইভা তুই গিয়ে মুন্নাকে ডেকে আন। ইভা মুখে ভেঙচি কেটে বলল, তোমার বোনের ছেলেকে ডেকে আনতে আমার বইয়ে গেছে। এখানে কি ওর কাজের কামলা আছে? ওকে ডেকে আনতে হবে কেন? ও কি জানে না দুপুর টাইমে ভাত খেতে হয়? ভাবি বলল, ঠিক আছে তোমরা খেতে বসো, আমি ডেকে আনছি। বলেই ভাবি যখন আমাকে ডাকতে আসছিল, তখন ইভা ভাবি সুযোগ নেবে ভেবে সাথে সাথে বলে উঠল, তোমার আর দরদ দেখাতে হবে না, আমি যাচ্ছি। বলেই আমাকে ডাকতে চলে আসলো। ইভা রুমে এসে দেখলো আমি ঘুমোচ্ছিলাম। যেহেতু সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই কিভাবে ডাকবে? তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করলো। তাই সে বাথরুমে চলে গেল। বাথরুমে এসে গোসলের জগে করে পানি নিল। মনে মনে ভাবলো আমাকে হাত দিয়ে ডাকবে না, নাকে মুখে পানি ঢেলে দিবে। গোসলের জগে করে পানি নিয়ে আবার আমার রুমে আসলো। রুমে এসে দেখে তখনও আমি নাক ডেকে ঘুমোচ্ছি। সাথে করে আনা পানিগুলো আমার নাকে মুখে ঢেলে দিল। আমি লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে গেলাম। চোখ মুখ মুছতে মুছতে বললাম, পানি মারলে কেন? নাপাক মানুষকে পানি দিয়ে পাক পবিত্র করতে হয়। তার কথা শুনে তাকে একটা হ্যাচকা টান দিয়ে আমার কোলের উপর বসিয়ে নিলাম। সে বিরক্ত হয়ে বলল, ছাড়ো বলছি ছাড়ো। ছাড়বো না। কি করবে? আমাকে কোলে বসানোর দরকার কি? তোমাকে না বসালে কাকে বসাবো? পাছা মোটা ভাবিকে বসাও। ভাবিকে কেন বসাবো? ভাবিকে তো ভালোবাসিনি, ভালোবেসেছি তোমাকে। কতটুকু ভালোবেসেছো সেটা বুঝতে পেরেছি। আর আমার সাফ কথা, আমি কোনো ক্যারেক্টারলেস ছেলের সাথে সম্পর্ক রাখবো না। বলেই সে আমাকে একটা ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে উঠে গেল। যাওয়ার সময় বলে গেল, সবাই ডাইনিং টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে, মন চাইলে খেতে আসতে পারেন। বলেই সে চলে গেল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, খালাতো বোনের অভিমান ভাঙাবো কিভাবে? অভিমান হলে ভাঙানো যায়, কিন্তু সন্দেহ হলে সেটা দূর করা সহজ নয়। আমিও হাল ছাড়ার পাত্র নই। ওর সন্দেহটা দূর না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। তাই শোয়া থেকে উঠে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে চলে গেলাম। ডাইনিং টেবিলে এসে দেখলাম সবাই খেতে বসেছে। আমাকে দেখে খালাম্মা বলল, কিরে মুন্না, তোর কি শরীর খারাপ? এমন অবেলায় ঘুমিয়ে আছিস কেন? আসলে খালাম্মা একটু শুয়েছিলাম, কখন যে ঘুম চলে এসেছে টেরই পেলাম না। আমার কথা শুনে খালু বলল, সারাক্ষণ বসে থাকলে তো শরীরে মেদ জমে যাবে। সাথে সাথে মুখ থেকে কথা কেড়ে নিয়ে আমার খালাম্মা বলল, ও কি তোমার এখানে কাজ করতে এসেছে? ও বসে না থেকে কি করবে? খালু বলল, কাজ করার কথা বলছি না, সকালবেলা আমাদের সাথে একটু জগিং করতে গেলেই তো হয়। সাথে সাথে জোনাকি ভাবি বলল, হ্যাঁ মুন্না, বাবা ঠিকই বলেছে, তোমার ভাইয়ের মেদ ভুঁড়ি বেড়ে যাচ্ছে। পারলে এখন থেকে মা বাবার সাথে সকালবেলা মর্নিং ওয়ার্ক করতে যেও। ভাবির মুখে এমন কথা শুনে ইভা ভেতরে ভেতরে লুচির মতো ফুলতে লাগলো, আর সাপের মতো ফোঁসফোঁস করে ভাবির দিকে তাকাচ্ছিল। ব্যাপারটা আমি বুঝতে পেরে তাকে একটু শান্ত করার জন্য টেবিলের নিচে পা দিয়ে পায়ে খোঁচা দিতে লাগলাম। নরম নরম পা, খোঁচা দিতে খুব ভালো লাগছে। আমি খুব ফিল নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম পাটা ইভার, কিন্তু ভুলক্রমে আমি জোনাকি ভাবির পা ঘেঁষছিলাম, সেটা আমি খেয়াল করিনি। জোনাকি ভাবিকে দেখলাম মিটমিট হাসছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি মনে করেছি জোনাকি ভাবি আমার আর ইভার খুনসুটি টের পেয়ে হাসছে, তাই আমিও একবার জোনাকি ভাবি
ভাবির দিকে আরেকবার ইভার দিকে তাকিয়ে মিটমিট হাসছি। বিষয়টি ইভা লক্ষ্য করলো। সে ডাইনিং টেবিলের নিচে খেয়াল করলো, দেখলো আমি পা দিয়ে জোনাকি ভাবির পা ঘষছি। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমিও বিষয়টি দেখে হতবাক হয়ে গেলাম। একে তো ইভা আমাকে নিয়ে জোনাকি ভাবিকে সন্দেহ করছে, তার উপর মিরাক্কেল ভাবে সব ঘটনা জোনাকি ভাবির সাথেই ঘটছে। ইভা রাগ করে ভাত না খেয়ে ভাতের প্লেটে পানি ঢেলে দিয়ে উঠে চলে গেল। খালু বলল, আরে আরে তুই ভাত না খেয়ে চলে যাচ্ছিস কেন? ইভা কোনো উত্তর না দিয়ে চলে গেল। খালাম্মা বলল, সব বুঝি, আমি সব বুঝি। আমার বোনের ছেলে খেতে বসেছে বলে ওর ইগোতে লেগেছে। শোন মুন্না, যে যাই করবে করুক, তুই কিন্তু এ বাড়ি থেকে যাবি না। আমার খালাতো ভাই সাইফুল বলল, মা তোমরা কি ভাতগুলো চুপচাপ খেতে দিবে নাকি আমি উঠে চলে যাব? ওর ক্ষুধা লাগলে এসে খেয়ে নিবে, এখন তোমরা খাও। তারপর আমরা সবাই ভাত খেতে লাগলাম। বিকালবেলা ড্রয়িং রুমে বসে বসে ভাবছি কিভাবে ইভার সন্দেহ দূর করা যায়। এসেছিলাম খালাতো বোনের সাথে কিছুদিন চুপি চুপি প্রেম করব, সেও আমাকে আসতে বলল। ভেবেছিলাম মজার একটা প্রেম কাহিনী হবে, কিন্তু ভাগ্য আমাকে বরাবরই কেন যে ভাবির সাথে এমন ঘটনা ঘটাচ্ছে কিছুই বুঝছি না। এমন সময় দেখলাম আমার খালার বড় ছেলে বাবু ভাই অফিস থেকে ফিরেছে। আমাকে দেখে বলল, কিরে মুন্না, তুই না সকালবেলায় আমার সাথে চলে যাওয়ার জন্য বের হয়েছিলি, এখনো যাসনি? আমি কিছু বলতে যাব এমন সময় দেখি খালাম্মা সেখানে এসে বলল, কেন ও চলে যাবে কেন? তোরা বাপ ছেলেরা সবাই মিলে কি পেয়েছিস? তোদের বাপের গোষ্ঠী সবাই এসে যে লুটে পুটে খায়, তখন তো আমি কিছু বলি না। আজ অনেকদিন পর আমার বোনের ছেলেটা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, তাকে সবাই কিভাবে ঠেলে বিদায় করবি, সবাই মিলে সেই চেষ্টাই করছিস। এমন সময় আমার খালু এসে বলল, ছেলেটা মাত্র অফিস থেকে এসেছে, কোথায় তাকে একটু ফ্রেশ হবার জন্য সুযোগ দিবে তা না তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। এমন ঝগড়াটে মহিলা বাপের জন্মে দেখিনি। কি বললে তুমি? আমি ঝগড়াটে মহিলা? তোমাদের বংশের মতো এত নির্লজ্জ বেহায়া বংশ আমি বাপের জন্মে দেখিনি। খালু এবং খালাম্মার এমন ঝগড়া প্রতিনিয়তই ঘটতে থাকে, এটা সমাধান হওয়ার নয়। তাই আমি পাশ কেটে চলে আসলাম। বাবু ভাই ওনাদের থামিয়ে দিয়ে বলল, সকালবেলা মুন্না আমার সাথে চলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, এখন অফিস থেকে এসে দেখলাম ও যায়নি। সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম, এখানে দোষের কি দেখলে? সাথে সাথে খালু বলল, তোর মায়ের গায়ে পড়ে ঝগড়া করার স্বভাব আছে, সেটা কি তোরা জানিস না? বলেই উনি চলে যাচ্ছিল। খালা আম্মাও পেছন পেছন যেতে যেতে বলল, কি বললে? আমি গায়ে পড়ে ঝগড়া করার মহিলা? এই দাঁড়াও, কথার জবাব দিয়ে যাও। বলতে বলতে খালুর পেছন পেছন উনিও চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর সাইফুল একসাথে খাটে ঘুমিয়ে আছি। সাইফুল ঘুমলেও আমার ঘুম আসছে না। সারাক্ষণ মাথায় কাজ করছে কিভাবে ইভার সন্দেহ দূর করব। প্রেম করতে এসে সন্দেহের জাতাকলে পড়ব সেটা ভাবতেও পারিনি। কথাগুলো ভাবছি আর খাটের এপাশ ওপাশ করছি। আমার পাশে সাইফুল ঘুমিয়ে আছে, তার কোনো খবর নেই, সে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মনে আসলো দিনের বেলায় তো সুযোগ পায় না, রাতেই ভাই একা রুমে ঘুমায়, সুযোগটা কাজে লাগাতে হবে। এখন যেহেতু গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে ওর রুমে গিয়ে ওর হাতে পায়ে ধরে সকল সত্য ঘটনা খুলে বলবো। শপথ করে বলবো ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। প্রয়োজনে ওর রুমে রাখা পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করব। তাতে যদি ওর সন্দেহটা দূর হয়, যেমন ভাবা তেমনি কাজ। ঘুম থেকে উঠে যেন সাইফুল টের না পায়, সেজন্য আস্তে আস্তে খাট থেকে নেমে গেলাম। উদ্দেশ্য ইভার রুম। ধীরে ধীরে ইভার রুমের দিকে আসতে লাগলাম, আর এদিক ওদিক তাকাতে লাগলাম। পায়ে যেন জুতার শব্দ না হয় সেজন্য খালি পায়ে আসতে লাগলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম শুনশান নীরবতা, সবাই যে যার মতো ঘুমোচ্ছে। ইভার দরজার সামনে এসে দেখলাম দরজা খোলা আছে। এদিক ওদিক তাকিয়ে টুপ করে ঢুকে গেলাম। রুমে ঢুকে দেখলাম ইভা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে। আমাকে টেনশনে রেখে সে কত আরাম করে ঘুমোচ্ছে। দাঁড়াও, আজকে তোমার আরামের ঘুম হারাম করছি। তারপর আমি দরজায় খিল লাগিয়ে দিলাম। আস্তে আস্তে খাটের দিকে গেলাম। বাঘে যেভাবে হরিণ শিকার করে ঠিক সেভাবেই ওর গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লাম। আমি তাকে জড়িয়ে ধরার সাথে সাথেই দেখলাম জোনাকি ভাবি চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে গেল। এ কি, এটা তো ইভা নয়, এটা তো জোনাকি ভাবি। জোনাকি ভাবি আমাকে দেখে ভয় পেয়ে গেছে। আমিও জোনাকি ভাবিকে দেখে ভয় পেয়ে গেলাম। কাপা কাপা গলায় বললাম, ভাবি আপনি এখানে? ইভা কোথায়? ভাবি হাতের আঙ্গুল দিয়ে ইশারায় দেখিয়ে দিল ইভা বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে সাপের মতো ফোঁস করছে। আমি ইভাকে দেখে সাথে সাথে কান ধরে ক্ষমা চেয়ে বললাম, বিশ্বাস করো আমি তুমি ভেবে জোনাকি ভাবিকে ধরে ফেলেছি। মিথ্যা বলার জায়গা পাও না। মিথ্যা নয়, সত্যি। সত্যি এটাই যে তুমি দেখেছো ভাবি আজকে রাতে আমার রুমে ঘুমাতে এসেছে, তাই তুমি আমার দরজায় উকি দিয়ে তাকিয়েছিলে। আর আমি যখন বাথরুমে গিয়েছি ঠিক তখনই তুমি দরজা খোলা পেয়ে ভাবির উপর ঝাঁপিয়ে পড়লে। ভাবি শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওনার চোখে ঘুম চলে আসাতে উনি টের না পেয়ে তুমি ধরার সাথে সাথে উনি চিৎকার দিয়ে উঠলো। আর আমি এসে পড়াতেই এখন দুজন মিলে অভিনয় করছো। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি আপনি কিছু বলুন। আমি কি বলবো? ভাবির কথা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেল। আপনি কি বলবেন মানে? আরে আপনি দেখছেন আমার প্রেমের 12টা বেজে যাচ্ছে, একের পর এক আপনার সাথে মিরাক্কেল ঘটনা ঘটে যাচ্ছে। ইভা মিছিমিছি আমাকে সন্দেহ করছে, আর আপনি বলছেন আপনি কি করবেন? ভাবি নাদুস নদুস ভাবে বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কিছু একটা চলছে। আমি এবার ধমকের সুরে বললাম, একটা কিছু চলছিল সেটা সত্যি, কিন্তু আপনার কারণে এখন সন্দেহ চলছে। ভাবি আবারও ন্যাকামো করতে করতে বলল, সন্দেহ চলা ভালো, তাতে প্রেম আরো গভীর হয়। ওনার এমন ন্যাকামো মার্কা কথাগুলোয় আমার মেজাজ আরো গরম হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম এই মহিলাকে দিয়ে কিছুই হবে না। তাই আমি ইভার কাছে গিয়ে হাত জোর করে বললাম, বিশ্বাস করো ইভা, আমার মনে বিন্দু পরিমাণ খারাপ কিছু নেই, কিন্তু মিরাক্কেলই এসব ঘটনা ঘটে যাচ্ছে। ইভার আগে চোখে মুখে বলল, ঘটনা এমনি এমনি ঘটে না, ইচ্ছা করেই ঘটনা ঘটাচ্ছ, আর যখনই আমার হাতে ধরা পড়ে যাচ্ছ তখনই মিরাক্কেল বলছো।
শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে তার পায়ে পড়ে বললাম, প্লিজ ইভা, তুমি আমাকে ভুল বুঝো না। পাছাড় বলছি। ভুল করলে ভুলে যাওয়া যায়, কিন্তু দোষ করলে ছেড়ে দেওয়া যায় না। তুমি যেটা করছো সেটা দোষ, ভুল নয়। আমি এবার তার মুখোমুখি দাঁড়িয়ে বললাম, পবিত্র কোরআন শরীফ দাও, আমি ছুঁয়ে শপথ করে বলবো ভাবির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তোমার ওই পাপ মুখে আল্লাহর 30 পারা কোরআনের নাম নিবে না। আগে তওবা করে পাক পবিত্র হয়ে এসো। আর তাছাড়া তোমার মতো ক্যারেক্টারলেস লোকেরা কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, পবিত্র কোরআন শরীফের কসম কাটো। আরে যাদের চরিত্রই ঠিক নেই তাদের ঈমান আমল ঠিক থাকবে কিভাবে? বলে ইভা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ইভা দাঁড়াও বলছি। এমন সময় ভাবিকে দেখলাম একটা হাসি দিয়ে বলল, সত্যি তোমাদের দুষ্টু মিষ্টি প্রেমগুলো চমৎকার। ওনার কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল। তাই ওনার সামনে গিয়ে বললাম, আচ্ছা ভাবি, আপনি এমন কেন? ছোটবেলা থেকেই আমি একটু নাদুস নুদুস, আর এমন নাদুস নুদুস স্বভাব দেখেই নাকি তোমার বাবু ভাই আমাকে বিয়ে করেছে। আমি নাকি কোলবালিশের চেয়েও আরাম। ওনার কথা শুনে বুঝতে পারলাম এই মহিলার জীবনেও সিরিয়াসনেস কি জিনিস সেটা বুঝবে না। ওনার সাথে রাগ করেও কোনো লাভ হবে না। ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার তো বাবু ভাইয়ের সাথে ঘুমানোর কথা, স্বামীকে ছেড়ে ননদের রুমে ঘুমাতে আসলেন কেন? মানে হয়েছে। এই মহিলার মুখে কোনো কিছু আটকায় না। কথা শুনে আমি নিজেই লজ্জা পাচ্ছি। এমন সময় উনি আবারও বলতে লাগলো, সকালবেলা আমি যখন গোসল করে বের হচ্ছিলাম তখন আমার শাশুড়ি এসে বলল, বৌমা তুমি এতক্ষণ ধরে গোসল করছো, আর ওইদিকে বাবু অফিসে যাওয়ার জন্য তোমার অপেক্ষায় ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। মা, আমি কোম্পানিতে গোসল করতে পারি না, আর আমার গোসল করতে লেট হয়, সেটা আপনার ছেলেও জানে। আমার কথা শুনে শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাড়াতাড়ি যাও, বাবু তোমার জন্য ওয়েট করছে। আমি ড্রয়িং রুমে এসে দেখি তোমার বাবু ভাই অফিসে যাওয়ার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তোমার গোসল করে আসতে এতক্ষণ লাগলো কেন? তুমি তো জানো আমার গোসল করতে লেট হয়, এজন্যই তো রাতে বলেছিলাম তোমার চাহিদা মেটানোর পর আমি গোসলটা করে ফেলি, তখন করতেও দাওনি, বলেছো ভোরের দিকে তোমার আবারও লাগবে। বউয়ের মুখে এমন কথা শুনে বাবু সাথে সাথেই আমার মুখ চেপে ধরলো। আরে তোমার বুদ্ধিজ্ঞান বলতে কি কিছুই হবে না? এসব তোমার আমার একান্ত কথাগুলো এখানে কেন বলছো? কেউ শুনে ফেললে মান সম্মান থাকবে? আমি তো আমার স্বামীর সাথে কথা বলছি, দেবরের সাথে তো বলছি না। হয়েছে, এখন বাদ দাও, কিছু আনতে হবে কিনা বলো। আমি অফিস শেষ করে আসার সময় বাজার সদাই করে আনবো। মা বলছিল মুন্না অনেকদিন পর আমাদের বাসায় বেড়াতে এসেছে, যদি পারো ওর জন্য কয়েক কেজি গরুর মাংস নিয়ে এসো। আচ্ছা ওসব আনবো। আর কিছু লাগবে কিনা বলো। আর কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, আসছি বলেই তোমার বাবু ভাই চলে গিয়েছিল। আমি ছাদে কাপড়গুলো শুকাতে দিতে গেলাম। ছাদ থেকে নেমে নিজের রুমে এসে মাথায় পেঁচানো গামছাটা খুলে এক পাশে রাখলাম। আমি যতই কাপড় চোপড় পরি না কেন, আমার শাড়ি পেটিকোটের ভিতরে ছোট্ট প্যান্ট পরতেই হয়, না হয় কেমন জানি সবকিছু খোলা খোলা লাগে। তাই রুমে এসে আমার ছোট্ট প্যান্ট পরতে লাগলাম। যে যাই বলুক, নিজের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হবে। এখন রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করার জন্য। তাই প্যান্টটা পরা শেষ করে সোজা হয়ে দাঁড়াতেই প্যান্টের ভেতরে কেমন জানি অস্বস্তি বোধ করছি। মনে মনে ভাবলাম এই প্যান্টটা পরা যাবে না, হয়তোবা ভুল করে আধোয়া প্যান্ট পরে ফেলেছি। তাই প্যান্টটা পাল্টিয়ে ফেলার জন্য যখন পণ্যের প্যান্টটা খুলে হাতে নিলাম, তখন হাতে প্রিয় চিহ্ন দেখতে পেলাম। বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে। আর এই বিষয়টা হলে আমার শরীরটা কেমন জানি ভারী ভারী লাগে। আমার মা বলেছিল পিরিয়ড হওয়ার সাথে সাথে গোসল করতে হয়, যদিও আমি একটু আগে গোসল করেছি, কিন্তু সেই সময় পিরিয়ডের কোনো চিহ্ন দেখিনি। এখন যেহেতু বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে, তাই আমাকে আবার গোসল করতে হবে। নিরুপায় হয়ে মাথা থেকে খুলে রাখা গামছাটা ও সাথে কিছু কাপড় চোপড় নিয়ে আমি আবারও গোসল করার জন্য বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম। বাথরুমের সামনে আসতেই দেখলাম আমার সামনে পড়লো শাশুড়ি মা আমাকে কাপড় চোপড় নিয়ে বাথরুমের দিকে ঢুকতে দেখে বলল, কি গো বৌমা, তুমি না একটু আগে গোসল করে বের হয়েছো, এখন আবার গোসলে যাচ্ছ কেন? মা, আমার পিরিয়ড হয়েছে। আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল, ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গোসল সেরে নাও, আজকে না হয় রান্নাবান্নাটা আমিই করি। বলেই আমার শাশুড়ি রান্নাবান্না করতে রান্নাঘরের দিকে চলে গেলেন, আর আমি পুনরায় গোসল করতে বাথরুমে ঢুকে গেলাম। রাতে তোমার ভাই আর আমি যখন ঘুমোতে গেলাম, তখন তোমার ভাই আমার গায়ে হাত দিতেই আমি বললাম, আজ সম্ভব না। কেন সম্ভব না? হয়েছে বলার সাথে সাথেই তাকে দেখলাম শোয়া থেকে উঠে বসে গেল। তার নাক ছিটকানিটা বুঝতে পারলাম। ছেলেরা এমনই, মেয়ে দেখলে তেঁতুল দেখার মতো লালা ফেলে। আর যখনই শুনে মেয়েটার হয়েছে, তখনই সাথে সাথে নোংরা আবর্জনা বস্তুর মতো মেয়েটাকে দূরে ঠেলে দিতে যায়। আমি বললাম, কি হলো, বসে আছো কেন? শুয়ে পড়ো। তোমার বাবু ভাই খাট থেকে নামতে নামতে বলল, স্ত্রীর হলে স্বামীর সাথে ঘুমোতে নেই, তুমি খাটের উপর শোও, আমি ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছি। বলেই তাকে দেখলাম ফ্লোরে বিছানা পাচ্ছে। সাথে সাথে আমি শোয়া থেকে উঠে তার কাছে গিয়ে বললাম, কাল সকালে তোমার অফিসে যেতে হবে, বিছানা পরিবর্তন হলে ভালো ঘুম হয় না, আর ভালো ঘুম না হলে তুমি কাল অফিস করবে কিভাবে? তুমি কোথায় ঘুমোবে? আমি না হয় গেস্ট রুমে গিয়ে ঘুমাই। আচ্ছা ঠিক আছে। তাকে বিছানার উপর তুলে দিয়ে একটা কম্বল আর বালিশ নিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম। দরজা দিয়ে বের হতেই সামনে পড়লো আমার শাশুড়ি মা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি গো বৌমা, তুমি কাঁথা বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? মা, আপনি তো জানেন আমার পিরিয়ড হয়েছে, আর পিরিয়ড হলে নাকি স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে নেই, তাই আমি কাঁথা কম্বল নিয়ে গেস্ট রুমে যাচ্ছি ঘুমানোর জন্য। মা একটা হাসি দিয়ে বলল, আরে পাগল, পিরিয়ড হলে স্বামীর সাথে ঘুমোতে নেই সেটা ঠিক আছে, কিন্তু ননদের সাথে তো ঘুমোতে পারো। দক্ষিণ ঘরে ইভা একা ঘুমোয়, তুমি গিয়ে তার সাথে ঘুমিয়ে পড়ো। বলেই উনি আমার হাত থেকে কাঁথা কম্বলটা নিয়ে রেখে দিলেন আর আমাকে ইভার রুমে পাঠিয়ে দিলেন।
আর এটা হচ্ছে ইভার রুমে আমার আসার কাহিনী। কিন্তু তুমি যে ইভাকে ভালোবাসো সেটা কিন্তু আমি অনেক আগে টের পেয়েছিলাম, তাই ওকে খোঁচানোর জন্যই আমি মাঝে মধ্যে ইচ্ছা করে তোমার সাথে এসব ঘটনা ঘটাই। ভাবির মুখে এমন কথা শুনে আমি ভাবির সামনে হাত জোর করে বললাম, প্লিজ ভাবি, এবার অন্তত ইভার সন্দেহটা দূর করার ব্যবস্থা করো। এদিকে অভিমান করে চলে আসা ইভা ড্রয়িং রুমে বসেছিল। সে ড্রয়িং রুমে বসে নানা কথা ভাবছিল। সে যতই আমার উপর রাগ করুক না কেন, আমাকে যে প্রচন্ড ভালোবাসে সেটা কিন্তু সত্যি। মানুষের জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, যেমনটি ইভার আর আমার ভালোবাসা। এ কদিনের মিরাক্কেল সব ঘটনার পর ইভা অনেক চেষ্টা করেছিল আমাকে ভুলতে, কিন্তু বিন্দু পরিমাণও ভুলতে পারেনি। ইভা যখন ড্রয়িং রুমে বসে কথাগুলো ভাবছিল তখন তার হঠাৎ মনে পড়ল ওর রুমের ভেতর আমি আর ভাবি। ও মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, আমি একই করলাম, শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে এসেছি। এমনিতেই মুন্না সুযোগ খুঁজছে ভাবির সাথে একান্ত সময় কাটানোর জন্য, তার উপরে এত রাতে তাদের দুজনকে আমি একই রুমে দিয়ে ড্রয়িং রুমে বসে কল্পনার রাজ্যে সাঁতার কাটছি। হায় হায়, এখনই আমার ওদের সামনে যেতে হবে, না জানি এতক্ষণে দুজনে কি করে ফেলেছে। ভাবতে ভাবতে ইভা নিজের রুমের দিকে আসলো। ইভা নিজের রুমের দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই দেখলো আমি জোনাকি ভাবির পণ্যের কাপড় ঠিক করে দিচ্ছি। দেখে ইভা চমকে উঠলো। তাহলে যা ভেবেছি সেটাই ঠিক, আমি এখনো জোনাকি ভাবির পণ্যের কাপড় ঠিক করে দিচ্ছিলাম। তাহলে কি এতক্ষণ সে যা ভাবছে ওরকম কিছু ঘটে গেছে? নিশ্চয়ই সুযোগ পেয়ে ওদের দুজনের মধ্যে খারাপ কিছু ঘটে গেছে। ইভা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সরাসরি আমাদের দুজনের সামনে এসে বলতে লাগলো, যাও দুজনে গিয়ে গোসল করে এসো। আমি চমকে উঠলাম, থতমত খেয়ে বললাম, গোসল করতে হবে কেন? খারাপ কাজ করলে গোসল করতে হয়? আমি তো জেনে শুনে নাপাক মানুষের সাথে ঘুমোতে পারবো না। জোনাকি ভাবে বিষয়টি বুঝতে পারলো, তাই উনি বলল, দেখো বোন, মুন্নার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই, ও আমার ছোট ভাইয়ের মতো, আমি ওকে ছোট ভাইয়ের মতোই জানি। ইভা সাথে সাথে বলল, যদি তোমাদের ভিতর কোনো ধরনের খারাপ সম্পর্ক না থাকে তাহলে সেদিন যখন আমি তোমার রুমে গিয়েছিলাম তখন দেখলাম মুন্না দরজা দিয়ে বের হচ্ছিল। আমাকে দেখে সে চমকে উঠল, তার গেঞ্জি ভেজা ছিল, চোখে মুখে একটা আতঙ্ক দেখতে পেয়েছিলাম। আমার পাশ কেটে সে চলে গেল। আমি রুমে ঢুকে দেখি তুমি ফ্লোরে বসে আছো আর মিটিমিটি হাসছো। আমি যাবার সাথে সাথে বসা থেকে উঠে তুমি হাসতে হাসতে আমার হাত ধরে ঘুরপাক খাচ্ছিলে কেন? জোনাকি ভাবে কিছু বলতে যাবে তখনই মুন্না থামিয়ে দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি কি জন্য মাইন্ড করেছো। আরে সেদিনের ঘটনাটা বলি, তুমি তো জানো আমার ধূমপান করার অভ্যাস আছে। তোমার ভাই সাইফুল ধূমপান করে না, তাই সে রুমের ভিতর আমাকে ধূমপান করতে দেয় না। যেহেতু দিনের বেলা ছাদে গিয়েও ধূমপান করাও সম্ভব না, তাই আমি নিরুপায় হয়ে জোনাকি ভাবির রুমের পাশের বেলকনিতে গিয়ে ধূমপান করলাম। ধূমপান শেষ করে সাথে সাথে আমাকে থামিয়ে দিয়ে জোনাকি ভাবি বলল, ঠিক ওই সময় আমার বাথরুমে গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে রুমে ঢুকছিলাম। আমি মুন্নাকে খেয়াল করিনি, যেহেতু সচরাচর তোমার ভাই অফিসে গেলে আমার রুমে কেউ থাকে না, তাই আমি অতটা সাবধান ছিলাম না। আমার গায়ে পেঁচানো তোয়ালেটা খুলে যাচ্ছিল, আমি তোয়ালেটা খুলে টাইট করে বাঁধতে গিয়ে অসাবধানতা বশত মুন্নাকে খেয়াল না করে তার সামনেই খুলে ফেলি। সে আমাকে ওই অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলে। পরে আমি ওয়ার্ড্রপের উপর থেকে পানির গ্লাস নিয়ে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি। আমরা দুজনেই লজ্জা পাই। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। এরপর দরজা দিয়ে বের হবার সময় তোমার সাথে আমার দেখা হয়। এবার তুমি বলো এখানে আমার দোষটা কোথায়? আমার কথা শুনে ইভা বলল, আচ্ছা মানলাম সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে গেল। তোমাদের ভিতর যদি খারাপ সম্পর্ক না থাকে, এর পরদিন জোনাকি ভাবে যখন বাথরুমে গোসল করছিল তখন তুমি ওখানে উকি দিচ্ছিলে কেন? কথাটা শুনে আমি বললাম, সেদিন যখন আমি তোমার পড়ার টেবিলে গিয়ে তোমার সামনে বসেছিলাম এবং তোমার সন্দেহ দূর করার চেষ্টা করছিলাম, তুমি কিছুতেই আমার কথা বিশ্বাস করছিলে না। পরে তুমি গোসল করবে বলেই উঠে চলে গেলে। আমি তোমার অভিমান ভাঙানোর জন্য চিন্তা করলাম বাথরুমে গিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করি, তাই আমি তোমার পেছন পেছন বাথরুমের দিকে চলে যাই। আর বাথরুমে গিয়ে উকি দিতেই তুমি এসে ধরে ফেললে। আমি নিজেই টেনশন করছি যে বাথরুমে তুমি ঢোকার কথা, ওই বাথরুমে ভাবি আসলো কোথার থেকে? আমার কথা শুনে ভাবি হাসতে লাগলো। আমি ভাবিকে থামিয়ে দিয়ে বললাম, প্লিজ ভাবি, আপনার পায়ে পড়ি, সিরিয়াস সিচুয়েশনে হাসবেন না। আজ আমি যে কোনোভাবে ইভার মিছিমিছি সন্দেহ দূর করতে চাই, সে কথা আমি বলছি। সেদিন আমি গোসল করার জন্য আমার বাথরুমে ঢুকে দেখি ট্যাপে পানি নেই, সম্ভবত পানির লাইন নষ্ট হয়ে গেছে। তাই আমি নিরুপায় হয়ে ইভার বাথরুমে গোসল করতে চলে আসলাম। ইভার বাথরুমের সামনে এসে দেখি ইভা হাতে কাপড় নিয়ে গোসল করার জন্য বাথরুমে ঢুকছিল। আমি তাকে ডাক দিয়ে বললাম, ইভা তুমি একটু পরে গোসল করো, আমি একটু গোসল সেরে নেই। তোমার বাথরুমে কি সমস্যা? ট্যাপে পানি নেই, সম্ভবত লাইন নষ্ট হয়ে গেছে। আমার এখন রান্নাঘরে যেতে হবে, গোসল না করে রান্নাঘরে গেলে মা বকাবকি করবে। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি তাড়াতাড়ি গোসল করে বের হয়ে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার আবার কোচিং এ যেতে হবে বলে ইভা চলে গিয়েছিল। ভাবির মুখে কথাটা শুনে আমি বললাম, ইন দা মিন টাইম বাথরুমে উকি দিতে গিয়েই তুমি মনে করেছো আমি ভাবির গোসল দেখার জন্য বাথরুমের ফুটো দিয়ে উকি দিচ্ছিলাম। বিশ্বাস করো আমি জানতাম না সেখানে ভাবি রয়েছে। আমার আর ভাবির কথাগুলো শোনার পর ইভা আবার বলল, আচ্ছা সেটাও মেনে নিলাম, কিন্তু তুমি এটা তো বলো তোমাদের ভিতর যদি সম্পর্ক নাই থাকবে তবে সেদিন রাতে ডিনার করার পর ডাইনিং টেবিলের নিচ দিয়ে তুমি ভাবির পায়ের সাথে ঘষাঘষি করছিলে কেন? কথাটা শুনে আমি বললাম, সেটা আর একটা মিস্টেক। আমি তোমার পা মনে করে ভাবির পায়ের সাথে ঘষাঘষি করছিলাম, আমি জানতাম না ওটা ভাবির পা ছিল। আমার কথা শুনে ইভা বলল, তুমি না হয় জানতে না ওটা ভাবির পা ছিল, কিন্তু ভাবি তো জানতো, সে কেন তোমার পায়ের সাথে ঘষাঘষির ফিলটা নিচ্ছিল? তখন ভাবি আবারও হেসে বলল, সেদিন যখন মা তোমাকে মুন্নাকে ডাকতে বলল তুমি যেতে রাজি হলে না। পরে আমি যখন বললাম আমি গিয়ে ডেকে আনি, তখন তোমাকে দেখলাম আমাকে থামিয়ে দিয়ে মুন্নাকে ডাকতে যেতে। তখনই আমার মনে ধারণা চলে আসে তোমার আর মুন্নার মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছে।
হয়েছে। তুমি যখন মুন্নাকে ডাকতে গিয়ে আসতে লেট করছিলে তখন বাবা খাবার টেবিলে বলছিল ওদের আসতে লেট হচ্ছে কেন, এখান থেকে এখানে মুন্নাকে ডেকে আনতে এতক্ষণ সময় লাগে। বাবার কথা শুনে মা বলেছিল তোমার মেয়ে মনে হচ্ছে মুন্নাকে না ডেকে নিজের রুমে গিয়ে ঘুমোচ্ছে, কারণ তোমরা বাপ মেয়ে কেউ তো আমার বোনের ছেলেকে পছন্দ করো না। তখন আমি বাবা মা দুজনকে থামিয়ে দিয়ে বললাম আপনারা ঝগড়া করবেন না তো, আমি গিয়ে দেখছি বিষয়টা কি। বলেই আমি তাদেরকে ডাকতে গেলাম। রুমের কাছে যেতেই দরজার ফাঁকা দিয়ে দেখলাম মুন্না তোমাকে টান দিয়ে কোলের উপর বসিয়ে ফেললো। দরজার আড়ালে দাঁড়িয়ে তা দেখে আমি ওভারশিওর হয়ে গেলাম তোমাদের ভেতর সম্পর্ক চলছে, তাই আমি তোমাদেরকে ডিস্টার্ব না করে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনতে লাগলাম। একটা সময় তুমি যখন উঠে চলে আসছিলে তখন আমি তোমার আগে চলে আসি। এরপর তোমরা দুজন এসে যখন খাওয়া দাওয়া শুরু করলে আর খেতে খেতে এক পর্যায়ে যখন মুন্না তোমার পা ভেবে আমার পায়ের সাথে ঘষাঘষি করছিল তখন কিন্তু আমি দুষ্টুমি করে তোমাকে হিট লাগানোর জন্য ওকে সাই দিয়ে গেলাম। আর তুমি ডাইনিং টেবিলের নিচের বিষয়টি দেখে রাগ করে ভাত না খেয়ে চলে গেলে। জোনাকি ভাবির কথা শেষ হবার পর আমি বললাম এবার বলো এখানে আমার দোষটা কোথায়। আমার কথা শুনে ইভা খোঁচা দিয়ে বলল তুমি ধোয়া তুলসী পাতা, তোমার তো কোনো দোষ নেই। তোমার চরিত্র যদি এতই ভালো হয় তাহলে তুমি আমার রুমে এসে ভাবিকে জড়িয়ে ধরলে কেন। আরে বাবা আমি তো সব সময় দেখেছি ওই রুমে তুমি একা থাকো, আমি এসেছিলাম তোমার হাতে পায়ে ধরে অভিমান ভাঙাতে, কি নিয়ে সন্দেহ করছো ওটা জানতে, কিন্তু তোমার জায়গায় যে ভাবি শুয়ে আছে সেটা আমি জানতাম না। আমি তো তুমি মনে করে জড়িয়ে ধরেছিলাম। আমার কথা শেষ হতে না হতে ভাবি বলল তোমার রুমে আমি কিভাবে আসলাম সেটা তো তুমি জানো। সত্যি কথা বলতে ও জানতো না যে তোমার জায়গায় আমি শুয়ে আছি। প্লিজ বোন ওকে তুমি সন্দেহ করো না। ভাবির কথা শুনেই ইভা বলল সেটাও আমি মেনে নিলাম, কিন্তু আমি যখন অভিমান করে ড্রয়িং রুমে গিয়ে বসে আছি তোমরা আমার অভিমান না ভাঙিয়ে রুমের ভেতরে দুজন কি করছিলে, আমি কেন ড্রয়িং রুম থেকে এসে তোমাদের দুজনকে কাপড় ঠিক করতে দেখলাম। ও সে কথা তুমি যাবার পর আমি ভাবিকে বলেছিলাম ভাবি যেভাবে পারেন ও সন্দেহটা দূর করুন, না হলে যে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। তোমার সম্পর্ক তুমি ঠিক করো গিয়ে। সাথে সাথে আমি ভাবির পায়ে ধরে বললাম ভাবি প্লিজ এমন করবেন না, ওর মাথা গরম, আপনি সহ গিয়ে না বললে সে জীবনেও বুঝবে না। তারপর ভাবি নিজে নিজে নিজের কাপড় ঠিক করছিল, কিন্তু উনি এত বেশি দেরি করছিল যে আমি আবার বললাম একটা কাপড় ঠিক করতে এতক্ষণ লাগে, বেশি লেট হলে সে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, তাড়াতাড়ি করুন। আমার কথা শুনে ভাবি বলল তুমি সহ একটু ঠিক করে দাও যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। তারপর আমি সহ ভাবির কাপড় ঠিক করতে লাগলাম, আর এর মধ্যেই তুমি এসে দেখছিলে আমি ভাবির কাপড় ঠিক করছিলাম। এবার তুমি বলো আমার অপরাধটা কোথায়। আমার আর ভাবির দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পর ইভার সন্দেহটা দূর হলো। তারপর সে মাথা নিচু করে রইল। আমি তাকে বললাম আমার লক্ষ্মী সোনার সন্দেহটা দূর হয়েছে তো। হয়েছে, তুমি ভাবির সামনে কথা দাও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। আমি ইভার মাথায় হাত দিয়ে বললাম মুন্নার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আসবে না। বলেই আমি ইভাকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে ভাবি কাশি দিয়ে বলল হ্যালো এখানে কিন্তু আমি আছি, আর এখনো তোমাদের বিয়ে হয়নি, তাই ডোন্ট জোরাজুরি। আমি আর ইভা দুজনে লজ্জা পেয়ে গেলাম। ভাবি আবারও বলল এখন অনেক রাত হয়েছে, এবার তুমি তোমার রুমে গিয়ে শান্তিতে ঘুমাও। আমি ভাবির উদ্দেশ্যে বললাম ভাবি আমাদের দুজনের সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা দেখা যাক, সেটা আমি চেষ্টা করে দেখব। এখন আপাতত তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও, কাল সকালে তোমার ভাই অফিসে যাবে, তাই আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। বলেই ভাবি শুয়ে পড়ল, আর আমি ইভার কপালে একটা চুমু দিয়ে নিজের রুমের দিকে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা এভাবেই এগিয়ে চলল। আপনাদের ব্যাপক উৎসাহের ফলে আমরা উক্ত গল্পের 6ষ্ঠ পর্ব পর্যন্ত তৈরি করেছি। এ পর্যায়ে এসে আমাদের মনে হলো আপনাদের আগ্রহ কিছুটা কমে গেছে, তাই আমরা এ পর্যন্ত এসে গল্পটা শেষ করতে চাচ্ছি। আপনারা কি এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে চান কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট এবং শেয়ার পেলে আমরা আগামীকালকের পরে আবারও এই গল্পের 7ম পর্ব তৈরি করব। তাই গল্পটি ভালো লাগলে এখনই কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।